জি, এই কাগজটা আপনাদের সাথে শেয়ার করা হবে। আমরা শফিক ভাইকে বলবো, আমরা ওনাকে দিয়ে দেবো। আপনাদের মধ্যে একটা গ্রুপ আছে, ওখানে শেয়ার করবেন। তাহলে আপনারা প্রত্যেকটা স্তরের কাঠামোটা সরাসরি দেখবেন। দেখার পরে নির্বাচনী ব্যবস্থাটা হবে যে প্রত্যেকটা আমরা জাতীয় সরকারের পার্লামেন্টারি সিস্টেমের মধ্যেই লোকাল গভর্নমেন্টকে চিন্তা করেছি। সেটা হলে যেমন পার্লামেন্টে এমপি ইলেকশনটা হয়, প্রাইম মিনিস্টার ইলেকশন বা মন্ত্রী ইলেকশন হয় না। সেইভাবে এখানে সব সময় সব টিয়ারে শুধু মেম্বার এবং কাউন্সিলর নির্বাচন হবে। এই নির্বাচনটা যেটা আপনি বললেন, আমরা সিঙ্গেল শিডিউলে একদিনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সবটা করতে পারবো 5টা টিয়ারে। এবং তারা সেকেন্ড স্তরের নির্বাচন হবে উইদিন দি পরিষদ। প্রথম হবে একটা সভাধিপতি নির্বাচন। সভাধিপতি হবে এটা স্পিকারের মতো, উনি এই নিজ নিজ টিয়ারের লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সভাগুলো, অধিবেশনগুলো পরিচালনা করবেন এবং স্থায়ী কমিটির মিটিংগুলো ইনশিওর করবেন। এটা হচ্ছে সভাধিপতির কাজ। উনি মূলত স্পিকারের যেই রোলটা জাতীয় সংসদে প্রতিপালিত হয়, এই সংসদে এই প্রত্যেকটা টিয়ারে এই কাজটা সভাধিপতি করবেন। সভাধিপতির সাপোর্টের জন্য একজন সচিব এবং আরও 2-3 জন স্টাফ থাকবে। এটা একটা টিয়ার। আমরা লোকাল গভর্নমেন্টটার মধ্যে দুটো অংশে ভাগ হবে লোকাল গভর্নমেন্ট অর্গানাইজেশন। একটা হবে বিধানিক অংশ আর একটা হবে নির্বাহী অংশ। এবং এই মেম্বার ইলেকশন হওয়ার পরে, মেম্বারদের গেজেট হওয়ার পরে, শপথ হওয়ার পরে প্রথম অধিবেশনে বসেই তারা সভাপতি নির্বাচন করবেন। সভাধিপতি বসার পরে সভাধিপতি সভাপতিত্বে এইবার চেয়ারম্যান নির্বাচন হবে অথবা মেয়র নির্বাচন হবে। মেয়র এবং সভাপতি নির্বাচন হওয়ার পরে সভাপতির প্রেরোগেটিভস হবে বা মেয়রের প্রেরোগেটিভস হবে। উনি একটা মেয়র কাউন্সিল করবেন, ছোট্ট মেয়র ইন কাউন্সিল। এটা পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের কলকাতার সিস্টেমে যেটা আছে। উনি 3 জন বা 5 জন সদস্য নিয়ে ফুল টাইম, চেয়ারম্যানও ফুল টাইম, এই 3 জন বা 5 জন যারা হবেন সাইজ অনুযায়ী হবে। যদি বড় হয় তাহলে 5 জন হবে, ছোট হলে 3 জন হবে। এরা মোটামুটি ওনার সাথে ফুল টাইম কাজ করবেন, তারা ফুল টাইম বেতন ভাতা পাবেন। আর বাকি যারা আসবেন তারা পার্ট টাইম। তারা স্থায়ী কমিটির মেম্বার হবেন, স্থায়ী কমিটির সভাপতি হবেন এবং অধিবেশনে আসবেন। এইটাই হচ্ছে সিস্টেম। ইলেকশনটা হবে একসাথে, মেম্বার ইলেকশন, কাউন্সিলর ইলেকশন, নট চেয়ারম্যান এবং মেয়র ইলেকশন নয়। এটা হবে সেকেন্ড টিয়ারে উইদিন দ্য কাউন্সিল। আর তাদের প্রত্যেকেরই হলফনামা থাকবে, তাদের কোড অফ কন্ডাক্ট থাকবে মেম্বারদের, এবং তাদের শপথ হবে। কোনো সরকারি অফিসারকে শপথ করাবে না, শপথ হবে ভোটারদের সামনে সরাসরি শপথ। এবং ইলেকশন কমিশন বা তাদের নিয়োজিত অফিসারের মাধ্যমে এই শপথ অনুষ্ঠানটা পরিচালনা হবে। এবং ওই যে ইন্টারনাল ইলেকশনটা সেটাও পরিচালিত হবে। এরকম একটা সিস্টেম এখানে আছে। এটা ডিটেল আরও যখন রিপোর্ট দেখবেন সেখানে দেখবেন। এখানে প্রায় এই বিষয়ে কিন্তু আমাদের প্রায় 60টার মতো রিকমেন্ডেশন আছে। আমাদের যে স্থানীয় রাষ্ট্রস্থানীয় সরকার, এটা কি আদৌ সরকার পদবাচ্চা হওয়ার যোগ্যতা রাখে কিনা, এটাকে আমরা সরকার হিসেবে দেখেছি কিনা, ঐতিহাসিকভাবে কী প্রবলেমগুলো আমরা ফেস করেছি। তো এখানে আমরা এই ঐতিহাসিক আলোচনাটা করা দরকার। এই কারণে স্থানীয় সরকার সবার মুখোমুখি থাকলেও আসলে এটা কোনো সরকারও না, স্থানীয় এটা কোনো সরকারের চরিত্রটা ছিল না। কারণ ব্রিটিশ আমলে যখন করা হয় এটা, তার আগের স্তর একটা ইতিহাস আছে। তখন কিন্তু এটা মোর অর লেস লিটল রিপাবলিক বলেই আখ্যায়িত করা হতো। লিটল রিপাবলিক, উইথড্রোয়ালের বইয়ের মধ্যে লিটল রিপাবলিক বলা হয়েছে, ক্ষুদ্র প্রজাতন্ত্র। কারণ ওখানে কেউ হস্তক্ষেপ করতো না, গ্রামের শাসন গ্রামের লোকরাই করতেন। কিন্তু আস্তে আস্তে এটা পরিবর্তন হয়েছে। কারণ আগের দিনের যারা একটা কেন্দ্রীয় সরকার নামে যে সরকার, সেটা সরকার হওয়ার আগেই কিন্তু আদিমতম রাষ্ট্র হচ্ছে কিন্তু স্থানীয় সরকার। পৃথিবীর আদিমতম রাষ্ট্র কিন্তু স্থানীয় রাষ্ট্র, যেটার উপর অন্য কারো কন্ট্রোল ছিল না। এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু, যেমন সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে, নেদারল্যান্ডস থেকে আরম্ভ করে অনেক দেশে, ইভেন আমেরিকাতেও আগে নিচ থেকে কিন্তু হয়ে উঠে আসছে, তারপরে স্টেট হয়েছে, স্টেটগুলো পরে ফেডারেশন করেছে। কিন্তু আমাদের এখানে সেটা হয়নি। আমাদের এখানে উপর থেকে চাপিয়ে দিয়ে কিন্তু লোকাল গভর্নমেন্ট হয়। ব্রিটিশ আমল থেকে এই ধারাটা শুরু হয়েছে। কিন্তু এই ধারাটা শুরু যে হয়েছে সেটা আর বন্ধ হচ্ছে না এখন পর্যন্ত। উপর থেকেই লোকাল গভর্নমেন্টটাকে করা হয়। কিন্তু লোকাল গভর্নমেন্টটাকে ব্রিটিশ করেছিল এই দেশের মানুষের কল্যাণের জন্য নয়, এটা হয়েছিল তাদের শাসন ব্যবস্থার সুবিধার জন্য। তাদের শাসন ব্যবস্থা যেটা ঔপনিবেশিক শাসন, সেই শাসনের সুবিধার্থে একটু জনসম্পৃক্তি দরকার, ততটুকুই দরকার ছিল তাদের। ওই কারণে লোকাল গভর্নমেন্ট করা হয়েছে এবং পরিপূর্ণভাবে এটাকে সরকারি কর্মচারীদের অধীনস্থ রাখা হয়েছে। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তখনকার সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মোর অর লেস লোকাল গভর্নমেন্ট এন্টায়ার সিস্টেমের মা বাপ ছিল।
সেই সিস্টেমটা পাকিস্তান আমলেও কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। পাকিস্তান আমলে যেটা চেঞ্জ হওয়া শুরু হয়েছিল 56 সনের সংবিধান করার পরে, সেটা কিন্তু আইয়ুব খান আসার পর থেকে আর থাকেনি, আবার ওই জায়গায় ফেরত গেছে। বাংলাদেশ হওয়ার পরে আমরা যেভাবে জাতীয় রাষ্ট্রের জন্য আমাদের আকাঙ্ক্ষাটা একরকম ছিল, স্থানীয় রাষ্ট্র কী হবে না হবে সেটা নিয়ে তখন আমাদের কিন্তু খুব একটা সচেতনতা, মাথা ব্যথা বা এটা নিয়ে চিন্তা তো ধারণা বাঁধেনি। তাই আগের যেটা ছিল সেটাকে একটু নাড়াচাড়া করেই কিন্তু শুরু করা হয়েছে। সেজন্য প্রথমে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ, পরবর্তীতে আস্তে আস্তে 82 সনের পরে উপজেলা পরিষদ, 2000 সনের আইন হয়েছে, 2008-09 থেকে জেলা পরিষদ। এইভাবে করে ঐতিহাসিকভাবে আমাদের লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা কিন্তু এটা অটোনমাস প্রতিষ্ঠান হিসেবে কিন্তু গড়ে ওঠেনি। এখন এসে আমরা এই সময় এসে এটা একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং দেখবেন এখানের রিকমেন্ডেশনগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে র্যাডিক্যাল মনে হবে এটাকে, কারণ এতদিন পর্যন্ত যে সিস্টেমটা ছিল এটা কিন্তু ঠিক লোকাল গভর্নমেন্ট সিস্টেম ছিল না। স্ট্যান্ডার্ড যদি দেখেন আপনি, ইভেন ভারতীয় স্ট্যান্ডার্ডও, ভারতীয় উপমহাদেশে যেই আছে লোকাল গভর্নমেন্ট, তার স্ট্যান্ডার্ডও কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্ট কিন্তু ওইভাবে ছিল না। তো আমরা এখানে যে সাজেশনের মধ্যে প্রথমে যেটা করার চেষ্টা করেছি যে ইউনিয়ন, উপজেলা, জেলা, এই যে 3টা প্রতিষ্ঠান, এগুলো 3 ধরনের কাঠামো, 3 ধরনের নির্বাচন, 3 ধরনের নেতৃত্ব, এবং প্রতিষ্ঠানগুলো কিন্তু 3 ধরনের। ইউনিয়নটা এক ধরনের, উপজেলাটা অন্য ধরনের। উপজেলা মাত্র 3 জনের প্রতিষ্ঠান, 2 ভাইস চেয়ারম্যান এবং 1 চেয়ারম্যান। জেলা পরিষদটার মধ্যে কোনো জনগণের কোনো ভোটাধিকার নাই। তাহলে এই যে বিভিন্ন টাইপের অর্গানাইজেশন, কাঠামো এবং আইন, এইটা একটা বিরাট বাধা। আমরা চেষ্টা করেছি সংগঠন কাঠামো এবং আইন কাঠামো দুটোর মধ্যে সংস্কার করে এইরকম সমজাতীয় নিয়ে আসা, পর্যায়ে নিয়ে আসা। এবং সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি উপরে গণতান্ত্রিক পদ্ধতি, অনেক লং টার্ম চিন্তা করে যে মানে গ্রাসরুট লেভেল থেকে গণতান্ত্রিক পদ্ধতি কীভাবে চালু করা যায়, এবং পার্লামেন্টারি সিস্টেমের একটা প্রতিরূপ আমরা ওখানে স্থাপন করার চেষ্টা করেছি ইউনিয়ন, উপজেলা এবং জেলায়। ঠিক একই রকমভাবে একই জিনিস পৌরসভা এবং সিটি কর্পোরেশনও। সুতরাং আমাদের এখনকার যদি আমাদের রিকমেন্ডেশন অনুযায়ী যদি লোকাল গভর্নমেন্ট রিঅর্গানাইজ করা হয়, তাহলে কিন্তু এটা সমকাঠামো, ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত একই রকমের কাঠামো হবে। কাঠামোটা মোরলেস সিমেট্রি থাকবে। আর আইনগুলোকে আমরা দেখেছি 5টা মৌলিক আইন, ইউনিয়ন পরিষদ আইন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, পৌরসভা আইন, সিটি কর্পোরেশন আইন, এগুলো পৃথক পৃথক আইন, কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু একটার আরেকটা প্রতিরূপ অথবা সাংঘর্ষিক কোনো কোনো ক্ষেত্রে। আমরা সব আইনগুলোকে পর্যালোচনা করে একটা সিঙ্গেল অ্যাক্টের অধীনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি সবগুলোকে নিয়ে আসছি। এখন কিন্তু 5টা মৌলিক আইন, শতাধিক অধস্তন আইন এবং হাজার হাজার সার্কুলার দিয়ে কিন্তু লোকাল গভর্নমেন্ট চলে। এই আইনটা যদি পাশ করা হয় তাহলে আইনের সংখ্যা কমে যাবে, সামান্য কয়টা 10-5টা বিধি করতে হবে খালি। এটা একটা মনে করি মৌলিক সংস্কার। এবং সেই জিনিসটার সাথে আসবে ইলেকশনটাও তখন ইজি হয়ে যাবে। একটা সিঙ্গেল শিডিউলে আপনি 5টা প্রতিষ্ঠান ইলেকশন করতে পারবেন, সিঙ্গেল শিডিউলে, মানে একই দিনে বলছি না, সিঙ্গেল শিডিউল দিয়ে স্টেগার্ড ওয়েতে কিন্তু আপনি যেমন দেশটাকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ভাগ করে একই দিনে ইলেকশন, একই শিডিউলে ইলেকশন করে ফেলতে পারবেন। এখন 5টা ইলেকশন, এর মধ্যে 3টা ইলেকশন জাতীয় নির্বাচনের মতো, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ইলেকশন, এটা জাতীয় নির্বাচনে যেরকম আয়োজন হয় ঠিক একই রকমের আয়োজন হয়ে যায়। তাহলে একটা দেশে 5টা ইলেকশন, একটা গভর্নমেন্টের অধীনে 5 বছর ধরে নির্বাচন হতে থাকে। নির্বাচন মানে কিছু অস্থিরতা, কিছু অশান্তি, কিছু বিশৃঙ্খলা এবং কিছু কর্মসময় ওখানে চলে যায় বিরাট। আমরা হিসাব করে দেখেছি প্রায় 225 দিন সময় চলে যায় এই ইলেকশনগুলো করতে গিয়ে, এবং তারপর অনেক হতাহত, জখম, বহু কিছু হয়। এই ইলেকশন সিস্টেমটাকে সিম্পল করা দরকার। যদি এই সিস্টেমে আসি আমরা, তাহলে একটা শিডিউলে 40 দিনের একটা শিডিউল দিয়ে আপনি 5 বছরের ইলেকশন করে ফেলতে পারবেন। একটা সরকার শুরুতেই এরকম নির্বাচনটা হতে হলে 5 বছর সরকার কাজ করবে, আর নতুন কোনো ইলেকশন লাগবে না। এই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এরা সরকারের পুরো মেয়াদেই কিন্তু ওই সরকারের সাথে কাজ করতে পারবে। একটা 5 ইয়ার প্ল্যান যদি বলেন, আপনি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান যদি বলেন, একটা বাজেট ইয়ার বলেন, তাহলে এগুলো সবাই একসাথে কাজ করতে পারবে, সমস্যা অনেক কমে যাবে। এটা একটা দিক। আর খরচের দিক যদি দেখি, তাহলে আমরা দেখেছি যে 2020-21 থেকে 2024 পর্যন্ত যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হয়েছে, এতে খরচ হয়েছে 23,000 কোটি টাকার মতো সরকারের খরচ। 2300 কোটি টাকার মতো, সরি 23,000 না, 2300 কোটি টাকার মতো। এই খরচটা 600-700 কোটি টাকাতে নেমে আসবে খরচ।
এবং সময় লেগেছে 225 দিন বললাম, এটা 40 দিনে নেমে আসবে। আর লোক নিয়োগ করা হয়েছিল 19 লাখ সামথিং, এটা 9 লাখে আসবে সবগুলো ইলেকশন করার সময়। ওই যে প্রিজাইডিং পোলিং বিভিন্ন পজিশন নিয়োগ করতে হয় এগুলো। সুতরাং এইগুলো এটা একটা মৌলিক সংস্কার বলে মনে করি আমরা। এটা জাতি দেখতে পারে, বিবেচনা করে দেখতে পারে। এখানে আমরা যা বলছি তাই করতে হবে এমন কোনো কথা নেই, এখানে হয়তো আরও মন আসতে পারে। এভাবে করে জিনিসটা কিন্তু বিবেচনার দাবি, আর এটা সবার একটা বিবেচনার দাবিদার বলে আমরা মনে করি। এইবার অন্যান্য বিষয়গুলো যদি আসি, তাহলে মনে করেন অর্থায়ন, লোকাল গভর্নমেন্টের অর্থায়নটা কীভাবে হবে। আমাদের অর্থায়নটা ব্যবস্থার উপরে বিশেষ করে কাজ করেছেন আমাদের ডক্টর মাহফুজ কবির। আমরা সবাই কাজ করেছি, কিন্তু ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি এটা লেখার জন্য বিশেষ করে। তো অর্থায়নের একটা খুব ডিটেইল জিনিস আমরা করতে পেরেছি। একটা হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ নিজস্ব সম্পদ কীভাবে বৃদ্ধি করতে পারে। তারা যে আনএক্সপ্লোর্ড এরিয়াগুলো আছে সেগুলো থেকে তারা এক্সপ্লোর করে নিজস্ব সম্পদ বৃদ্ধি করতে পারে। সম্পদ বৃদ্ধি করলাম, কিন্তু ব্যয়টা কোথায় করব, কীভাবে করব, এটাও কিন্তু মনিটর করা, এটার স্বচ্ছতার সাথে ব্যয় করার বিষয়, এটাও কিন্তু আমাদের এই অর্থায়ন চ্যাপ্টারের একটা অঙ্গীভূত অংশ। এটা অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং পরিকল্পনা মাফিক ব্যয় করতে হবে। ইচ্ছা হলো খরচ করে ফেললাম, এটা করা যাবে না। এটার একটা ডিটেইলিং কাজ করেছি আমরা। আর তৃতীয় জিনিসটা হচ্ছে সরকারের অর্থায়ন। সরকারের অর্থায়ন ছাড়া দুনিয়ার কোথাও লোকাল গভর্নমেন্ট চলে না। আমাদের এখানে অনেকে বলে ফেলেন যে না, লোকাল গভর্নমেন্টকে যদি আপনি বিকেন্দ্রীকরণ করেন, তাদেরকে যদি ক্ষমতা দেন, তাদের আয়ে তারা চলতে হবে। এটা খুব রং আইডিয়া। দুনিয়ার কোনো দেশে, ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, আপনি দুনিয়ার সব কোনো দেশেই, আমাদের পাশের দেশ ভারত বলেন, শুধু লোকাল গভর্নমেন্টের টাকা লোকাল গভর্নমেন্ট চলে না। কারণ লোকাল গভর্নমেন্ট এলাকাতে বসবাস করে, তারা দেশের নাগরিক, তারা ট্যাক্স দিচ্ছে না গভর্নমেন্টকে, তারা সেই ট্যাক্সের হকদার। সেই হিসেবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু লোকাল গভর্নমেন্টকে অর্থায়ন করতে হবে। এটা হচ্ছে জাতীয় আয়ের, মোট জাতীয় উৎপাদনের 5.5%-এর কম। এখন যে অর্থায়নটা সরকার করে, জাতীয় যে নর্মাল যে বাজেট হয়, সে বাজেটেরও 5% কম লোকাল গভর্নমেন্টের অর্থায়ন। এটা ড্রাস্টিক্যালি বাড়াতে হবে। কারণ লোকাল গভর্নমেন্টের লোকজন, লোকাল গভর্নমেন্টের যারা নাগরিক, প্রত্যেকটা নাগরিকের দ্বৈত সত্তা আছে। আপনি একটা লোকাল গভর্নমেন্টের ভোট দিয়ে থাকেন, লোকাল গভর্নমেন্টেরও আপনি সেবা নিয়ে থাকেন, বা এটা আপনারও গভর্নমেন্ট, ন্যাশনাল গভর্নমেন্টও আপনার গভর্নমেন্ট। কিন্তু লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে যে তারা সার্ভিস দেওয়ার জন্য যে অর্থায়ন, সেটা তো ন্যাশনাল স্ট্যাকের, আপনি অলরেডি ট্যাক্স তো দিয়ে দিচ্ছেন সেন্ট্রালি, সেই ট্যাক্সের অংশ কিন্তু এখানে পেতে হবে। সুতরাং লোকাল গভর্নমেন্টের যে রাজস্ব এবং যে মূসক বাংলা, এটা পুরো মূল্য সংযোজন কর, ভ্যাট, সেটার অংশবিশেষ আমরা সবাই দিচ্ছি। যিনি লুঙ্গি কিনেন, গামছা কিনেন, গেঞ্জি কিনেন, তিনিও কিন্তু মূসক দিচ্ছেন। তো সুতরাং মূসকের একটা অংশ তারা পাবে না কেন লোকাল গভর্নমেন্ট? আমরা প্রস্তাব করেছি এখানে 1/3 মূসক প্রথম দিয়ে শুরু করেন, লোকাল গভর্নমেন্টকে দেন আপনি। লোকাল গভর্নমেন্ট এটা পাওয়ার হকদার। মনে করেন আমি বিল পে করি ইলেকট্রিসিটির, বিলের যেটা খাম্বা গেছে, তার গেছে, সব আমার ঘরের উপর দিয়ে গেছে, কিন্তু আমি তো এটার থেকে কিছু পাই না। লোকাল গভর্নমেন্ট শুড গেট সামথিং ফ্রম দ্য ইলেকট্রিসিটি বিল। এরকম প্রত্যেকটা আইটেম থেকে যদি ধরেন, এটা কিন্তু অনেক জটিল ব্যাপার হয়ে যায়। সেজন্য আমরা বললাম আপনি মূসকের 1/3 দিয়ে দেন লোকাল গভর্নমেন্টকে, কিন্তু দিয়ে আপনার কাজ শেষ না। তারা এটা কীভাবে ব্যবহার করছে সেটা মনিটর করেন। সেটা মনিটর করার জন্য এজেন্সির জন্য আমরা সাজেস্ট করেছি, এটা মনিটর করতে হবে শক্তিশালীভাবে, যাতে তারা এটা ব্যবহার করে। এই টাকাটা দিলে সরকার কিন্তু ওই জায়গায় সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট করা লাগবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট ওখানে ডেভেলপমেন্টের জন্য টাকা খরচ করা লাগবে না। এদেরকে দিয়ে করানো হবে, লোকাল নিড দেখে লোকালি এই সব ডেভেলপমেন্ট কাজগুলো হবে, এবং সেই কাজের সুযোগ সৃষ্টি হোক, টাকাও দেন, তাদের কাজ করার মতো তাদেরকে এরকম মনিটরিং করেন, সিস্টেম করেন, নীতি করেন, স্ট্র্যাটেজি করেন, আইন করেন। সেটা না করে সব কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, সেটা হয় না। এখন মসজিদ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঈদগাহ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, পুকুর খনন করে লোকালি, এগুলো কেন করে সেন্ট্রাল গভর্নমেন্ট? এটা করার কোনো প্রয়োজন নেই, এগুলো লোকাল গভর্নমেন্টই করবে, কিন্তু তাদেরকে ওইভাবে অর্থায়ন করতে হবে। সেজন্য নিজস্ব অর্থায়ন যেমন জরুরি, আবার সরকারের অর্থায়নও জরুরি। এটাকে কিন্তু ওইটা বলার কোনো অবকাশ নাই যে তাদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি, তোমরা নিজেদের টাকায় চলো, না, এটা সম্ভব না, এটা হবে না। এটা করতে হবে, এবং ওই ন্যাশনাল বাজেট থেকেও টাকা এখানে দিতে হবে। না, এগুলো টেকনিক্যাল জিনিস, এত টেকনিক্যাল জিনিস বলে লাভ নেই। আচ্ছা, এইটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা তাত্ত্বিক কথা বলতে পারেন আপনারা। আমার সরকারি কর্মকর্তারা আছে, ইউনিয়নে আছে, উপজেলায় আছে, জেলায় আছে,
কিন্তু একই কাজ করার জন্য আবার মনে করেন স্বাস্থ্য, শিক্ষা, জননিরাপত্তা, এগুলোর জন্য আপনার সরকারি বিভাগ আছে, সরকারের ওদেরকে টাকাও দেওয়া হচ্ছে, কিন্তু এই দায়িত্বগুলো আবার আপনি লোকাল গভর্নমেন্টকেও দিয়েছেন। কিন্তু লোকাল গভর্নমেন্টকে দিয়েছেন আপনি কাজটা, কিন্তু টাকাও দেন নাই, এটা কাজ করার জনবলও দেন নাই। তাহলে ম্যান্ডেট উইদাউট ফাংশন, ফান্ড অ্যান্ড ফাংশনারি, এই ম্যান্ডেটের কোনো অর্থ নাই। তা আমরা বলেছি যে আপনি ম্যান্ডেট দেবেন, সেই ম্যান্ডেটের সাথে ফান্ড, ফাংশনারি এবং ফ্রিডম দিবেন, 3 অ্যাপস। এই 3 অ্যাপস ছাড়া লোকাল গভর্নমেন্ট কাজ করতে পারবে না। এখন মনে করেন আপনি, আমরা স্টাডি করেছি, এটা আমার অন্য স্টাডি থেকে নিয়ে এখানে ইউজ করেছি তথ্যটা, উপজেলা পর্যায়ে উপজেলা এবং ইউনিয়ন দুটো মিলিয়ে এখন সরকারের প্রায় 1800 থেকে 1600 কর্মচারী কাজ করে, কর্মকর্তা কর্মচারী। তাদের জবাবদিহিতা কোথায়? তাদের এখানে বাজেট যেটা দেওয়া হয়, এটা কিন্তু লোকাল গভর্নমেন্টকে যে বাজেট দেওয়া হয় তার 10-20 টাইমস বেশি ওখানে ওই ডিপার্টমেন্টের মাধ্যমে যাচ্ছে। তাহলে এরকম ডাবল বাজেট কেন দিবেন আপনি? বাজেটটা সমন্বিতভাবে এক জায়গায় যাবে, এই কর্মচারী কর্মকর্তাগুলো সহ লোকাল গভর্নমেন্ট কাজ করবে। লোকাল গভর্নমেন্টে এরাও স্থানান্তরিত হবে, এটা সিস্টেম থাকবে, সেই সিস্টেমের অধীনে কাজ করবে। ইউনিয়ন, উপজেলা, জেলা, এই 3 পর্যায়ে সরকারি কর্মকর্তাদের লোকাল গভর্নমেন্টে স্থানান্তর করতে হবে উইথ ফান্ড অ্যান্ড ফাংশনারি, ফাংশন, ফান্ড অ্যান্ড ফাংশনারি দিয়ে হস্তান্তর করতে হবে। জেলা পর্যায়ে জেলা পরিকল্পনা এবং জেলা বাজেট সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে। একটা জেলায় সরকার মোট কত টাকা দিচ্ছে এবং তারা কি ফাংশন করছে, এটা একটা প্ল্যান মাফিক, ওই ডিস্ট্রিক্ট প্ল্যান মাফিক ওই টাকাগুলো খরচ করতে হবে। তাহলে ডিপার্টমেন্ট টাকা খরচ করে ফেলবে নিজের ডিপার্টমেন্টাল প্ল্যান মতে, এই জিনিসটাকে বন্ধ করে, যেটা একসময় মুহিত সাহেব চেয়েছিলেন যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, উনি জেলা বাজেটের কথা বলতেন, কিন্তু ওনার পার্টি ওনাকে সেভাবে হেল্প করেনি। আরও আগে মঈন খান যখন প্ল্যানিং মিনিস্টার ছিলেন, উনি ডিস্ট্রিক্ট প্ল্যানের কথা বলেছিলেন। আমরা সেই দুটো জিনিসকেই ইন্ট্রোডিউস করতে চাই, জেলা পরিকল্পনা এবং জেলা বাজেট, এবং জেলার সমস্ত কর্মকর্তা, যেটা চিটাগং হিল ট্র্যাক্টের 3 ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে, অল গভর্নমেন্ট ফাংশনারিকে জেলা পরিষদে ন্যস্ত করা হয়েছে। চিটাগং হিল ট্র্যাক্টের 3 ডিস্ট্রিক্টে, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটিতে আমরা একই জিনিসটা প্লেইন ল্যান্ডে ইন্ট্রোডিউস করতে বলবো, এবং এটা আমাদের রিকমেন্ডেশনের একটা অংশ। আর উপজেলাতে যেই 17টা ডিপার্টমেন্ট ট্রান্সফার করা হয়েছে, এগুলোর নামমাত্র ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার করা হয়নি, জনবলের পুরো ট্রান্সফার করা হয়নি। ট্রান্সফার করলেও তারা কীভাবে কাজ করবে, যে বিধানটা আছে সেই বিধানটা প্রতিপালিত হচ্ছে না, এটার কোনো মনিটরিং নেই, জবাবদিহি নেই। সেজন্য এটাকে ফাইনালি ঠিকভাবে করতে হবে। আর ইউনিয়ন পরিষদ লেভেলে 7টা মিনিস্ট্রির 9 জন কর্মকর্তা কর্মচারী কাজ করে, 9 সেট অফ ফাংশনারিজ ইউনিয়ন লেভেলে। এদের কথা ছিল 2009 সালের ইউনিয়ন পরিষদ অ্যাক্টে বলা ছিল এই কর্মকর্তা কর্মচারীগুলো ট্রান্সফারেবল, হস্তান্তরযোগ্য, কিন্তু 2009 থেকে 2025 এই পর্যন্ত কিন্তু হস্তান্তরযোগ্য হয় নাই, এটা হস্তান্তরিত হয় নাই। একটা ইউনিয়ন পরিষদের ভবন আছে, ওর মধ্যে বসার জায়গা আছে সব কর্মকর্তাদের, কিন্তু তারা কেউ বসে না ওখানে। তো এইগুলোর কোনো মনিটরিং নাই। ইউনিয়ন লেভেলের যে একটা ইউনিয়ন হেলথ সেন্টার আছে, সেই ইউনিয়ন হেলথ সেন্টারটা, আপনারা তো রিপোর্টার হিসেবে তো অনেক সময় মফস্বলে বিভিন্ন জায়গায় যান, জাস্ট এন্টার ইনটু এনি অফ দি ইউনিয়ন হেলথ সেন্টার, এটা ফাংশন করে কিনা দেখবেন যে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, নন ফাংশনাল, লোকজন নাই, থাকলেও বলে যে মিটিয়ে গেছে, অর্থাৎ কাজের মধ্যে নাই আর কি। আর এখন যে ক্লিনিকগুলো করা হয়েছিল, কমিউনিটি ক্লিনিক, সেই ক্লিনিকগুলো একটা আগের অবস্থায় নাই, এগুলো ঘরবাড়ি ভেঙে গেছে, এগুলো এখন কাজ করছে না। তো আমাদের সেখানে সাজেশনটা দিয়েছি আমরা এই, যে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন হেলথ সেন্টার বা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, এগুলোকে একসাথ করে সমস্ত রিসোর্সগুলো এক জায়গায় রেখে ইউনিয়নে একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করুন। অ্যাটলিস্ট 3 জন ডাক্তার ওখানে দেন, 1 জন মহিলা 2 জন পুরুষ মিনিমাম। 3 জন মহিলা হলে কোনো আপত্তি নাই, কিন্তু মহিলা থাকতেই হবে 1 জন। এটাকে করেছেন। আর যে স্টাফের স্ট্রেংথ ওখানে থাকার কথা, সেই স্টাফ স্ট্রেংথটা এনশিওর করুন। আমরা এটা আজকে প্রধান উপদেষ্টা মহোদয়কে বলেছি। রুরাল হেলথ সিস্টেমের অবস্থা খুবই খারাপ। আসেন উপজেলা হেলথ সেন্টার, উপজেলা হেলথ সেন্টারগুলোতে ডাক্তার আছে 12 জন থাকার কথা, বেশিরভাগ হেলথ সেন্টারে 12 জন কোথাও নাই। বাংলাদেশের কোনো হেলথ সেন্টারে 12 জন ডাক্তার নাই, খাতায় আছে কীরকম 5 জন আছে সংযুক্তিত আরেক জায়গায়, কিন্তু বেতনটা হয় এই উপজেলা থেকে। আপনার কয়েকদিন আগে দেখেছেন একটা নিউজ হয়েছে, কুড়িগ্রামের একটা উপজেলা, উলিপুরের উপর বোধহয় 12 জন ডাক্তারের মধ্যে 3 জন আছে। তাহলে এটা উলিপুরটা কি দেশের অংশ না? এটা কেমন হবে, কেন হবে এটা?
সুতরাং ইউনিয়ন হেলথ এবং উপজেলা হেলথ এই দুইটার সাথে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের যোগাযোগটা নিবিড় করতে হবে। যদি সরকার মনে করে তারা চালাতে পারবে না, তাহলে এটাকে প্রাইভেটাইজ করুন, এলাকার লোককে বলুক তোমরা চালাও, তারা তাদের সম্পদ দিয়ে চালাবে, আপনি সে অধিকার দেন। অথবা আপনি যৌথভাবে করেন, কমিউনিটির সাথে সরকারের সাথে যৌথভাবে চালান, কিন্তু এগুলোকে রিভাইভ করতে হবে। গ্রামের যে স্কুল, এডুকেশনের সাথে লোকাল গভর্নমেন্টের সংযোগ কোনোভাবেই নাই, এটাকে আনতে হবে। প্রাইমারি স্কুলে দেখা যাচ্ছে 40% প্রাইমারি স্কুলে দেশে মোরাললেস হেডমাস্টার নাই। হেডমাস্টার ছাড়া কেমন স্কুল চলে? হেডমাস্টার স্কুলের প্রাণ, হেডমাস্টার নাই প্রাইমারি স্কুলগুলোতে। আপনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের পোস্ট ক্রিয়েট করেন আর হেডমাস্টারের পদগুলো পূরণ করেন। দেশের শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষা কমিটি যেটা ইউনিয়ন পর্যায়ে আছে, তার সাথে অ্যাসিস্ট্যান্ট শিক্ষা কর্মকর্তা যে আছে, সহকারী শিক্ষা কর্মকর্তা, তাকে সেই স্থায়ী কমিটির কাজ করার জন্য তাকে নির্দেশ দেন এবং এই শিক্ষার সাথে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদকে নিবিড়ভাবে যুক্ত করেন, জনগণকে যুক্ত করেন। ম্যানেজিং কমিটিগুলো বিভিন্ন মাস্তান দিয়ে ম্যানেজিং কমিটি করা হচ্ছে, বিভিন্নভাবে পলিটিসাইজ করা। এই ম্যানেজিং কমিটিগুলো স্বচ্ছভাবে হোক এবং এটার ক্ষেত্রে স্বচ্ছ বিধিবিধান আসা, এটা আমাদের ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস। আচ্ছা, হ্যাঁ, এটা বলতেছি পরে। আর উপজেলাতে বিচার ব্যবস্থা, ইউনিয়ন এবং উপজেলা বিচার ব্যবস্থা আমরা রেকমেন্ড করেছি উপজেলাতে পূর্ণাঙ্গ আদালত স্থাপন করতে হবে। ফৌজদারি এবং দেওয়ানি পূর্ণাঙ্গ আদালত উপজেলা পর্যন্ত যেতে হবে এবং এটা কোনো নতুন অভিনব বিষয় না, এটা আগে ছিল এবং এটা খুব ভালো ফাংশন করেছে। আমি একসময় কুমিল্লা একাডেমিতে চাকরি করতাম, আমরা এটাকে ইভ্যালুয়েট করেছি। কুমিল্লা একাডেমিতে তখন ডিজি ছিলেন হাসান আব্দুল হাই সহ আমরা একটা টিম করে আমরা স্টাডি করেছি, এটা দেখেছি ইট ওয়াজ ওয়ার্কিং ওয়েল। এবং প্রথম দিকে অনেক মামলার সংখ্যা বেড়ে গিয়েছিল কেন? কারণ মামলাগুলো জেলা এবং মহকুমাতে ছিল, সেই মামলাগুলো ট্রান্সফার হয়েছে। অনেক বছর ধরে মামলাগুলো পড়েছিল জেলা এবং মহকুমায়, সেগুলো ট্রান্সফার হয়েছে উপজেলায়। মামলা একসাথে 500-600 হয়ে গেছে। আবার মামলা কোর্ট কাছে আসাতে নতুন মামলা দায়ের হয়েছে। স্বাভাবিক, মানুষের তো অ্যাক্সেস নাই এখন আদালতে, অ্যাক্সেসটা হয়েছিল, মামলা বেড়েছে। কিন্তু 2 বছরের ব্যবধানে মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে, বেশিরভাগ মামলা নিষ্পত্তি হয়ে গেছে। কারণ যখন কোর্ট কাছে গেছে সাক্ষী আনতে অসুবিধা হয় না, মিথ্যা মামলা কম হয়, মিথ্যা মামলা হলেও কিন্তু এটা প্রমাণিত হয়ে যায়। তাহলে এটার ভালো এক্সপেরিয়েন্স থাকা সত্ত্বেও এটা বাতিল হয়ে গেল কোর্ট। আমরা চাই যে এই উপজেলাতে আবার দেওয়ানি ফৌজদারি 2 আদালত যেতে হবে। এবং আমরা অত্যন্ত আনন্দিত, আপনারাও নিশ্চয় খুশি হবেন যে আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন তারাও কিন্তু এই একই রিকমেন্ডেশন করেছে। সুতরাং বিচার বিভাগ থানায় যেতে কিন্তু, উপজেলা পর্যন্ত যেতে কিন্তু সমস্যা নাই, এটা শুধু এটা অর্ডারের অপেক্ষা মাত্র। আর কোর্টের ইনফ্রাস্ট্রাকচার যা ছিল আগে নষ্ট হয়ে গেছে, এগুলো আবার নতুন করে হয়তো করতে হবে। এই জন্য সময় নেন, বাট নীতিগত সিদ্ধান্ত হয়ে যাক যে উপজেলায় কোর্ট যেতে হবে। আচ্ছা, এখানে আরেকটা সিস্টেম আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে এখন ইউনিয়ন পরিষদ লেভেলে গ্রাম আদালত নামক একটা আদালত আছে। এইটা দেখা যাচ্ছে, আমরা স্টাডি করে দেখেছি, এটা অ্যাবিউজ হচ্ছে, এখানে মিসক্যারেজ অফ জাস্টিস হচ্ছে। যে লোকটা পলিটিক্যালি একটা সিম্বল নিয়ে ইলেকশন করেছেন, তিনি এটা কোর্টের আবার প্রধান হতে পারেন না। কোর্ট চালাতে গিয়ে উনি এটা ঠিকভাবে চালাতে পারেননি, বা কোর্ট হয়নি, এটা বিচার হয়নি, যার ফলে মানুষ আবার সালিশে ফিরে গেছে গ্রামে, অথবা সালিশও এখন করতে পারছে না, যেহেতু এটার কোনো সাপোর্ট নেই। আর রুরাল এরিয়াতে কিন্তু এক ধরনের মাস্তানির কারণেও কিন্তু ওখানে আসলে বিচার সালিশের এটা বাধাগ্রস্ত হয়েছে। আমরা যেটা প্রস্তাব করেছি, আমরা সেটা করেছি যে আপনি গ্রাম আদালতটা বিলুপ্ত করতে হবে, এটার দরকার নেই এই অবস্থায়। ইউনিয়ন পরিষদ তার নিজের ফাংশন করতে পারছে না, আবার তার উপর আদালত চাপিয়ে দিয়েছেন আপনি, এগুলো কোত্থেকে কীভাবে হবে? সুতরাং ইউনিয়ন পরিষদকে ইউনিয়ন পরিষদের ফাংশন করতে দেন, আদালতের ফাংশন জুডিশিয়ারিকে দেন, উপজেলাতে আদালত আসুক, আর উপজেলাতে এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের একজন অফিসার নিয়োগ করুন উপজেলা পর্যায়ে। এখন জেলায় আছে, এখন এটা উপজেলা পর্যন্ত যান, এই এডিআরের যিনি অফিসার থাকবেন উনি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজ হবেন, তিনি ওই সালিশ ব্যবস্থার সাথে সংযুক্ত হবেন। গ্রামে সালিশ করে যেটা করতে পারবে না মীমাংসা, সেটা এখানে আপিল হবে। এখানে কোনো কোর্ট ফি লাগবে না, কোনো কিছু লাগবে না, এডিআর এটা দেখাশোনা করবেন এবং এডিআর থেকে ওই সালিশকারদের প্রশিক্ষণ দেওয়া, তাদের একটু লিস্ট রাখা, রিকগনাইজ করা, এটা করবেন। সুতরাং উপজেলাতে বিচার বিভাগের 3টা অফিস হবে, ফৌজদারি, কোর্ট, দেওয়ানি এবং এডিআর। এটা যদি হয়, এটা একটা পার্মানেন্ট সলিউশন। বিচার বিভাগের মাধ্যমে বিচার হবে, নির্বাহী বিভাগের মধ্যে বিচার আনার দরকার নেই।
জাতীয় লোকাল গভর্নমেন্ট কিন্তু নির্বাহী বিভাগের অংশ সংবিধানের। নির্বাহী বিভাগের মাধ্যমে বিচার করার কোনো দরকার নেই এবং এটা আমার সংবিধান বিরোধী কাজ, এটার থেকে মুক্ত হন। এখানে মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছে, আপনারা হয়তো জানেন, যেহেতু আদালত সিস্টেম নাই উপজেলায় আর সালিশ সিস্টেম কাজ করছে না, মানুষ কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু সরাসরি থানায় চলে যেত এবং থানা ইনফর্মালি কিন্তু বিচার বসাইতো রাত্রে থানার মধ্যে। আমি অনেকগুলো থানায় রাত্রে গিয়ে বিচার এগুলো দেখে আসছি। সালিশের নামে থানার মধ্যে কোর্ট বসাইতো প্রায় 5-6টা রাত্রে সালিশ হয়। তো এগুলো থেকে মুক্ত করতে হবে। থানা এই সমস্যার সাথে জড়িত হওয়ার কোনো রাইট নেই থানার, এবং থানা এখন করছে না এগুলো, ওই সময় এটা করতো। সুতরাং উপজেলাতে কোর্ট এটা কিন্তু একটা বড় ধরনের সলিউশন। কিন্তু ক্যাডার হওয়ার সমস্ত কিছু তাদের কাছে আছে, এই জন্য সরকারের কোনো এক্সট্রা খরচ নাই, এক্সট্রা কোনো খরচা হবে না, বরঞ্চ ম্যানেজমেন্টটা টাইট হবে। সেজন্য এটা এত ফ্রি তারা থাকবে না তখন। এই জন্য এই দুইটাকে মিলেই একটা ক্যাডার করে ফেলার কথা আমরা বলেছি। হ্যাঁ, আপনারা এখন কোশ্চেন করতে পারেন, আমি আর দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি। ওই নির্বাচনে ফিরে যাবেন, আপনারা জানি আমি, আপনারা ওইটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলেন, এটা নিয়ে আমি খুব কম কথা বলেছি সেই জন্য। আচ্ছা, মনিটরিং ইভ্যালুয়েশন, লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা মনিটরিং ইভ্যালুয়েশনের জন্য লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির অধীনে একটা অধিদপ্তর করার কথা বলেছি। এখন আছে একটা অনুবিভাগ, এটাকে অধিদপ্তর রূপান্তর করার কথা বলেছি। আর ছোটো ছোটো আরও কিছু কথা আছে। এর মধ্যে একটা হচ্ছে যে দেশে একটা ক্যাবিনেট ডিভিশনের নেতৃত্বে ডিসেন্ট্রালাইজেশনের একটা জাতীয় পলিসি দরকার, বিকেন্দ্রীকরণের জাতীয় নীতিমালা দরকার। এটা করতে হবে। এটা শুধুমাত্র লোকাল গভর্নমেন্টের জন্য না, এটা বিচার বিভাগের জন্য দরকার, এটা অন্যান্য নির্বাহী বিভাগের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য দরকার। এটা জাতীয় বিকেন্দ্রীকরণ নীতিমালা করতে হবে, এটা করার কথা বলেছি।